আসসালামু আলাইকুম। মাকে দেখতে হাসপাতালে তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার। ভোটকেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ। কিশোরগঞ্জের দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ এক কর্মচারী। ঢাকা এয়ারপোর্টে 969 পিস ইয়াবাসহ বিমানযাত্রী আটক। গাজা উপত্যকায় 970 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে দখলদার বাহিনী। এবং সবশেষে থাকছে পুলিশ নারী ফুটবল টিমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 11:35 তিনি হাসপাতালে পৌঁছান এবং রাত 12:15টার দিকে বাসায় ফিরে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দু বানু এবং বেগম খালেদা জিয়ার বোন সেলিমা রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কাবির খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শনিবার দিগবত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল, তিনি সংকটময় সময় পার করছেন। ওই রাতেও মাকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান এবং 2 ঘণ্টার বেশি সময় সেখানে অবস্থান করেন। 80 বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছেন। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্স সিএসএফ সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের জন্য একটি বড় আস্থার বার্তা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রবিবার 2028 ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি ইঙ্গিত করে যে দেশ ধীরে ধীরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যা বিনিয়োগকারীদের জন্য বিরাট কনফিডেন্স বুস্টার। পোস্টে আশিক মাহমুদ আরও উল্লেখ করেন, বিনিয়োগ সম্ভাবনার দিক থেকে গত সপ্তাহে আরেকটি ইতিবাচক ঘটনা ঘটেছে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ। বৈশ্বিক মার্কেটে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ইপিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশ এতদিন এমন কোনো সমন্বিত চুক্তির আওতায় ছিল না। জাপানের সঙ্গে ইপিএ নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে এটি কার্যকর হবে। পোস্টে বলা হয়, এই ইপিএ বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য 3টি বড় কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, জাপানি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি। চুক্তির ফলে জাপানি বিনিয়োগকারীরা নীতিগত ধারাবাহিকতা, আইনি নিশ্চিন্ততা ও বাণিজ্য কাঠামো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। এতদিন ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও গত 64 বছরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ হয়েছে মাত্র $500 মিলিয়ন। চুক্তি কার্যকর হলে আইসিটি ও ডিজিটাল সেবা, লজিস্টিক্স ও সাপ্লাই চেন, ইলেকট্রনিক্স ও অটোমোটিভ যন্ত্রাংশ, নবায়নযোগ্য ঊর্জা এবং কৃষি ও অ্যাগ্রো প্রসেসিং খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে যুবকদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে। দ্বিতীয়ত, জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার। চুক্তির প্রথম দিন থেকেই পোশাক সহ 7379টি পণ্যে বাংলাদেশ তাৎক্ষণিক শুল্কমুক্তি সুবিধা পাবে। অপরদিকে জাপান 1039টি পণ্যে বাংলাদেশের বাজারে একই সুবিধা পাবে। পাশাপাশি সেবা বাণিজ্য খাতেও উভয় দেশ উল্লেখযোগ্য অঙ্গীকার করেছে। তৃতীয়ত, সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি। এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে দ্রুত এফটিএ বা ইপিএ সম্পন্ন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এই লক্ষ্যে সরকার একটি দক্ষ নেগোসিয়েশন টিম গঠনের পথে এগোচ্ছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, কোরিয়া ও তুরস্ক সহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি আলোচনায় ভূমিকা রাখবে। পোস্টের শেষে আশিক মাহমুদ বলেন, 2025 সালে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য কিছু মৌলিক ভিত্তি স্থাপনের চেষ্টা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সরকার এই উদ্যোগগুলো থেকে উপকৃত হয়ে দেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণমত উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙা ও সংকীর্ণ রাস্তা মেরামতের ক্ষেত্রে নির্বাচন কমিশনের পূর্বানুমতির প্রয়োজন হবে না এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ইসি মনে করছে এসব উদ্যোগ ভোটগ্রহণের পরিবেশ উন্নত করবে, নিরাপত্তা জোরদার করবে এবং ভোটারদের অংশগ্রহণ ও আস্থা বাড়াতে সহায়ক হবে। কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় দোকানে কর্মরত এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। পাশাপাশি পাশের আরও দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। রবিবার সন্ধ্যা ৭:৩০ ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জয়সিদ্ধি বাজারে হাসান আলীর মালিকানাধীন একটি মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দোকান জুড়ে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানে কর্মরত মোহাম্মদ অয়ন নামে এক শিশু গুরুতর দগ্ধ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। আগুনে পাশের তাপস সিদ্দিকীর মালিকানাধীন একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং আল আমিনের মালিকানাধীন একটি কম্পিউটার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। আটক ব্যক্তি মোহাম্মদ নবী হোসেন ৪৫। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। বিমানযাত্রী বেশে পায়ুপথে ইয়াবা বহনকালে তাকে আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, রোববার দুপুরে নভো এয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট VQ922 যোগে কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে এপিবিএনের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পায়ুপথে সুকৌশলে ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন। বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে ৩টি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কস্টেপ মোড়ানো অবস্থায় ৩টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোহাম্মদ নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে মাদক চোরাচালান সহ যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত অক্টোবর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ৯৭০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। রোববার ২৮ ডিসেম্বর আঞ্চলিক কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। ইসরায়েলের এই লঙ্ঘনের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৪৫৫টি বিমান ও কামান হামলা এবং ২৯৮টি গোলাবর্ষণ, যা সাধারণ নাগরিক এবং তাদের বাড়িঘরের উপর লক্ষ্য করা হয়েছে। এসব হামলার ফলে অন্তত ৪১৮ জন নিহত এবং ১১৪০ জনের বেশি আহত হয়েছেন। আঞ্চলিক কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইসরায়েল এখনও গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে। এর ফলে শহরের মানুষ খাদ্য, ওষুধ, পানীয় জল এবং জ্বালানির তীব্র ঘাটতির মুখোমুখি হয়েছে। শৈত্যপ্রবাহ এবং তীব্র বাতাস ও ঝড় এই সংকট আরও গভীর করেছে। প্রসঙ্গত, গত ১১ অক্টোবর থেকে গাজায় মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে চলমান সংঘাত ও হামলার কারণে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ইসরায়েলি গণহত্যায় গাজার বিভিন্ন এলাকায় নিহতের সংখ্যা ৭১,০০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে ১,৭১,০০০-এরও বেশি। বহু মানুষ ধ্বংসাস্তূপের নিচে চাপা পড়েছেন। এছাড়াও চলতি বছরের শুরুতে ইসরায়েলি বাহিনী এক যুদ্ধবিরতি ভঙ্গ করে ২৭ মে ২০২৩ থেকে গাজায় পৃথক সহায়তা বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালায়, যার ফলে শত শত মানুষ নিহত হয়েছে। দুর্ভিক্ষের কারণে শিশুসহ অনেকে প্রাণ হারিয়েছেন।
গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভাভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে ইসরায়েল উপত্যকা জুড়ে সংঘটিত যুদ্ধের জন্য আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলায় মুখোমুখি। আসন্ন নারী ফুটবল লীগ 2025-26 মৌসুমকে সামনে রেখে পুলিশ নারী ফুটবল টিমের সঙ্গে নতুন খেলোয়াড় ও কোচের অন্তর্ভুক্তি চুক্তি এবং স্পন্সর পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইন্স ডেমরাতে নতুন মৌসুমের জন্য টিম গঠন ও প্রস্তুতির আনুষ্ঠানিক ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই মৌসুমে পুলিশ নারী ফুটবল টিমের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান। অনুষ্ঠানে কো স্পন্সর এবং কিট স্পন্সর হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মুসাফির ট্যুরস ও ওল্ড বেইলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিমের ম্যানেজার উপপুলিশ কমিশনার কাজী নুসরাত এদিব লুনা, উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন স্বামী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ এবং স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ নারী ফুটবল টিমে জাতীয় দলের খেলোয়াড় সানজিদা আক্তার সহ মোট 34 জন নারী খেলোয়াড় এবং কোচ ওয়ালি ফয়সালের অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।